হ্যালো, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো যে একটা এএনএম জিএনএম এর নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। তো সেই কারণেই সেই সম্পর্কে আমি একটা সেপারেট ক্লাস নিচ্ছি, যেখানে আমরা আজকে বেসিক্যালি দেখব এএনএম জিএনএম পরীক্ষা থেকে কেমন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। আজকে আমি সব রকমই করাবো। তোমরা জানো যেহেতু আমি মেনলি এই ব্যাচে লাইফ সায়েন্সের ক্লাসটা করাবো, কিন্তু আজকের ক্লাসে অনেক রকম কোশ্চেন আছে, মানে টোটাল সায়েন্সের কোশ্চেনই আমি আছে। ঠিক আছে, তো এনএম জিএনএম পরীক্ষার স্পেশাল ক্লাস, ঠিক আছে, এই ক্লাসগুলো একটু তোমরা ভালোভাবে করবে যাতে তোমরা বুঝতে পারো যে এনএম জিএনএম পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসে এবং তার জন্য কতটা ডিটেলস তোমাদের পড়তে হবে থিওরি, কারণ থিওরি না পড়লে খালি এমসিকিউ প্র্যাকটিস করার কোনো মানে হয় না। ঠিক আছে, থিওরি ভালো করে আগে বুঝতে হবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তবেই এএনএম জিএনএম পরীক্ষায় তোমরা সাকসেস পাবে। তো ক্লাস রুটিন, ইউটিউবের ক্লাস রুটিন যেমন ছিল তেমনই আছে, যে স্যাররা যেমন সময় নিতেন তাদের তেমনই রয়েছে। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আজকে মেনলি তোমরা যেটা বলার, তোমরা নিশ্চয়ই জানো, দ্বিতীয়বার করে বলার অপেক্ষা রাখে না, যে এনএম জিএনএম পরীক্ষায় লাইফ সায়েন্সেরটা কতটা ইম্পর্টেন্ট। লাইফ সায়েন্সের তোমার ক্যাটাগরি 1 মানে 1 নম্বরের এমসিকিউ থাকে, যেখানে 30টা কোশ্চেন, 30 মার্কস তোমাদের থাকবে, এবং তোমাদের ক্যাটাগরি 2 তে তোমার 2 মার্কসের 10টা কোশ্চেন থাকবে। 30টা কোশ্চেনের 30 মার্কস আর 10টা কোশ্চেনের 20 মার্কস। ঠিক আছে, 30 ইন্টু 1 মানে 30 আর 10 ইন্টু 2 মানে 20, টোটাল কোশ্চেন নাম্বার 40, কিন্তু মার্কস হচ্ছে 50। টোটাল 50 নম্বর লাইফ সায়েন্স থেকে থাকবে। ভাবতে পারছো, একটা টোটাল তোমার 115 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকবে, তা 100টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন, এই 40টা কোশ্চেন লাইফ সায়েন্স থেকে থাকবে। সুতরাং লাইফ সায়েন্সের পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচে আমি লাইফ সায়েন্স করাবো। তো তোমরা ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো ব্যাচে, যাতে তোমাদের উপকার হবে। ওকে, আর আমি তাহলে এখানে আর বলার অপেক্ষা রাখে না। দু ধরনের ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ 1 মার্কস একটা এমসিকিউ, আর ক্যাটাগরি 2 তে 2 মার্কস একটা এমসিকিউ। সবই এমসিকিউ কোশ্চেন, সবই এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, সুতরাং 1 মার্কস 2 মার্কস দেখে তোমার লাভ নেই। তুমি এমসিকিউ প্র্যাকটিসের দিকে জোর দাও, আর তুমি থিওরি পড়ার দিকে জোর দাও, বোঝার দিকে জোর দাও। ঠিক আছে, সমস্ত এমসিকিউ এর 4টে করে অপশন থাকবে, আর 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। তো আমি যেহেতু লাইফ সায়েন্স পড়াবো, তো লাইফ সায়েন্সে কি কি টপিক থাকবে একটু দেখে নাও, কোন কোন টপিক লাইফ সায়েন্সের মধ্যে থাকবে, আমি কি কি পড়াবো। কোষের গঠন, সালোক সংশ্লেষ, পুষ্টি, বিপাক পরিপাক, কোষ চক্র এবং ক্যান্সার। কোষের উপরে সেপারেট 2টো ক্লাস করাবো, কারণ কোষ চ্যাপ্টারটা অনেক বড়। সংবহন, রক্ত চলন গমন, রেচন, জনন, ভাইরাস, ব্যাকটেরিয়া, স্নায়ুতন্ত্র, মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক, চোখের গঠন, হরমোন, বংশগতি, বাস্তুতন্ত্র, সংরক্ষণ, ভিটামিন, বিবর্তনবাদ। এই হচ্ছে টোটাল লাইফ সায়েন্সের সিলেবাস। কোশ্চেন হবে 10th স্ট্যান্ডার্ড, নিশ্চয় তোমরা জানো 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, এবং টোটাল লাইফ সায়েন্সের উপরে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও যদি কিছু এক্সট্রা ক্লাস লাগে, যদি মনে হয় যে এক্সট্রা ক্লাসের প্রয়োজন রয়েছে, সেই ক্লাসগুলিও তোমাদেরকে আমি প্রোভাইড করব, নো টেনশন। এবং সমস্ত ক্লাসের হয়ে গেলে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস ক্লাসের সংখ্যা ডিপেন্ড করছে, কিন্তু প্র্যাকটিস তোমাদের করানো হবে। ঠিক আছে, তো যেমন আজকে আমি একটা ইউটিউবে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, ইউটিউব ক্লাস, তো সেরকম করা হবে। ওকে, তো যেটা বলার, তো আজকে মেইনলি আমি এএনএম জিএনএম 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার কিছু কোশ্চেন আমি তোমাদের নিয়ে এসেছি। এগুলো প্রত্যেকটা 2022 সালের কোশ্চেন, তো সেগুলো তোমরা দেখবে আজকে। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, দেখো তোমরা কেমন কি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে, জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়? জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়? 0 ডিগ্রি, 4 ডিগ্রি, 10 ডিগ্রি, 100 ডিগ্রি। জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়? আমরা জানি যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে ঘনত্ব বাড়া কমা হয়। তো জলের ঘনত্ব সব থেকে বেশি কখন হবে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0, 4, 10, 100। সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে জলের ঘনত্ব সব থেকে বেশি হবে
4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, জল এমন একটা পদার্থ, আমরা যদি জলের ঘনত্বের সঙ্গে জলের উষ্ণতার লেখচিত্র আঁকি, ঘনত্ব ভার্সেস উষ্ণতা, তাহলে আমরা কি দেখতে পাবো যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি, এবং 4 ডিগ্রি থেকে, এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 ডিগ্রি থেকে বেশি হলে জলের ঘনত্ব কমবে, 4 ডিগ্রি থেকে নিচেই জলের ঘনত্ব কমবে। একমাত্র 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সব থেকে বেশি থাকে। ঠিক আছে, সো অপশন বি। এবার আমি তোমাদের যখন করাবো, প্র্যাকটিস করাবো বা করাবো, তখন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস ব্যাখ্যা তোমাদের দেবো। যেমন এই কোশ্চেনটা এখানে লেখা আছে, দেখো, জল 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ ঘনত্ব অর্জন করে কারণ এই তাপমাত্রায় হাইড্রোজেন বন্ধনগুলো সবচেয়ে বেশি সন্নিবিষ্ট হয়। আমরা জানি জলের মধ্যে, জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন থাকে, মানে হাইড্রোজেন বন্ধন থাকে। বুঝতে পেরেছো? হাইড্রোজেন বন্ধন থাকে, তার জন্য জল এই রকম আচরণ করে। এই যে ঘটনা, এই ঘটনাকে একটা নাম দেওয়া হয়, বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। ঠিক আছে, তো 4 ডিগ্রিতে কি হয়, যখন পুকুরের জল জমে যায় 4 ডিগ্রিতে, যেহেতু ঘনত্ব সব থেকে বেশি, তাই এরা সব থেকে তলায় থাকে। অর্থাৎ পুকুরের উপরে বরফ জমে গেলেও তলায় যে জল থাকবে, জলের তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস, ফলে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে, তো তোমরা যতটা বেশি পারো তথ্য পড়বে, যাতে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, কারণ একটা এমসিকিউ একটা উত্তর করে ততটা লাভবান হবে না, বরং এই এমসিকিউ এর রিলেটেড তথ্যগুলো যদি তোমরা পড়ো, তাহলে সেই রিলেটেড তথ্য থেকেও তো পরবর্তী এএনএম জিএনএম পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তাই না? তো সেগুলোর দিকে আমাদের একটু নজর দিতে হবে, এই কারণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করতে হয়। নেক্সট আসি, কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে? কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি হিলিয়াম গ্যাস? এটাও খুব সহজ কোশ্চেন, এই কোশ্চেনটাও খুব সহজ। কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস বাতাসে। আমরা প্রত্যেকে জানি বায়ুমণ্ডলে যত গ্যাস আছে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস। কত পার্সেন্ট? 78% থাকে, তাই না? আর নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ, কারণ কি বলতো, নাইট্রোজেন কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটা কিন্তু মাটির যে উর্বরতা, সেই উর্বরতাকে বৃদ্ধি করে। মাটির উর্বরতাকে নাইট্রোজেন কিন্তু বৃদ্ধি করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো বাতাসে 78% নাইট্রোজেন থাকে, দিস ইজ টু মাচ, অনেক বেশি। ঠিক আছে, উদ্ভিজ্জ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে। তোমরা জানো যে আমরা প্রোটিন খাই, তাই না? উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আমরা খাই, প্রোটিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন, প্রোটিনের মধ্যে থাকে, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা বাতাস থেকে নাইট্রোজেন সরাসরি মাটিতে মেশাতে পারে। ঠিক আছে, একে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন শব্দটা কোথা থেকে এসছে? নাইট্রিফিকেশন মানে হচ্ছে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটির সঙ্গে মেশায়, নাইট্রিফিকেশন বলা হয়। অক্সিজেন কত থাকে? 21%। কার্বন ডাই অক্সাইড কত থাকে? 0.03%। তো নাইট্রোজেনের জায়গায় যদি অন্য কোনো কিছু আসে, সেগুলোতেও তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা নিষ্ক্রিয় টাইপের গ্যাস, পরিবেশের শীতলতা বজায় রাখতেও সাহায্য করে, আমাদের পরিবেশকে শীতল রাখতেও কিন্তু নাইট্রোজেন সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে এই তথ্যগুলো তোমাদের জানতে হবে, এই কোশ্চেন রিলেটেড তথ্য। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, কোন ধাতুটি সব থেকে বেশি হালকা? এই কোশ্চেন আমি নিজেও ইউটিউবে অনেকবার করিয়েছি, আমার আগের ইউটিউবে যে সমস্ত ক্লাস রয়েছে তোমরা দেখলে দেখতে পাবে, এই সেম কোশ্চেন পড়িয়েছি, এবং এটাই 2022 সালে এসেছিল। এগুলো খুব কমন কোশ্চেন, এইগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে, ফাউন্ডেশন ব্যাচে ভালোভাবে এগুলো শেখানো হবে তোমাদের। তো বলো, কোন ধাতু সব থেকে বেশি হালকা? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম নাকি হাইড্রোজেন? কোন ধাতু সব থেকে বেশি হালকা? সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম।
সব থেকে হালকা ধাতু, ঠিক আছে। লিথিয়াম হচ্ছে ধাতুদের মধ্যে সব থেকে হালকা ধাতু। আমরা জানি গ্রুপ ওয়ানে যারা রয়েছে তাদেরকে আমরা কি নাম দিয়েছি? তাদেরকে আমরা বলেছি ক্ষার ধাতু। গ্রুপ ওয়ানে যে সমস্ত ধাতু রয়েছে তাদেরকে আমরা কি বলি? ক্ষার ধাতু, ঠিক আছে। তো ক্ষার ধাতু কারা কারা? হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই না? এরা প্রত্যেকে ক্ষার ধাতু। লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? প্রথমে হচ্ছে হাইড্রোজেন, 2 হিলিয়াম, লিথিয়ামের পারমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, যেখানে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ঠিক আছে। এরকম ভাবে চলতে থাকবে। তো সব থেকে হালকা ধাতু, কম পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম কিন্তু জলের থেকেও হালকা, বুঝতে পেরেছো? লিথিয়াম জলের থেকেও হালকা। যেমন লিথিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু এবং একটি খুবই হালকা, জলের থেকেও হালকা। পিরিয়ডিক টেবিলে এটা গ্রুপ 1 এ রয়েছে, তাই না? গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতু। আমি তোমাদের আগেই বলেছি গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। এই লিথিয়াম বিভিন্ন ব্যাটারির কাজে ব্যবহার করে, বিভিন্ন ব্যাটারি তৈরিতে। আর এর পারমাণবিক ভর 6.98 বা 7 কাছাকাছি। পারমাণবিক ভর বলেছি, পরমাণু ক্রমাঙ্ক নয়, হ্যাঁ। এবং জল ও অক্সিজেনের সাথে দ্রুত প্রতিক্রিয়া করে বা বিক্রিয়া করতে পারে। ওকে। আর সব থেকে যদি বলতো হালকা মৌল, ধাতু নয়, যদি বলতো সব থেকে হালকা মৌল, সেক্ষেত্রে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে হিলিয়াম, বুঝতে পেরেছো? কারণ আমি তোমাদের এতে দেখাচ্ছি, প্রথমে আছে হাইড্রোজেন, তারপরে আছে হিলিয়াম, তারপরে আছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন পরপর 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 আছে। তাহলে হাইড্রোজেন এটা হচ্ছে গ্রুপ 1 ক্ষার ধাতু, আর এটা হচ্ছে গ্রুপ 18। তাহলে হাইড্রোজেন যেটা, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। অপরদিকে লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু, যেটা আমাদের কোশ্চেন এসছে NMGNM 2022 সালে। আর আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারতো, যেটা হিলিয়াম। হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা, সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। এই তথ্যগুলো কিন্তু একটু মনে রেখো, চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, হ্যাঁ। ওকে, এটা ছিল আমাদের কোশ্চেন। পরের কোশ্চেনে আমরা আসছি, সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যে শক্তি উৎপন্ন হয়? ঠিক আছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যে শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, জ্বলন নাকি বিকিরণ? খুব সহজ কোশ্চেন, 2022-এ কিন্তু খুব সহজ কোশ্চেন এসেছিল, তাই না? এই কোশ্চেনটাও বেশ সহজ। তো কোন প্রক্রিয়ায় সূর্যের মধ্যে শক্তি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে ফিউশন প্রক্রিয়া বা সংযোজন প্রক্রিয়া। ফিউশন প্রক্রিয়া বা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি হয়। তো অপশন এ হবে সঠিক উত্তর। ফিশন মানে বিভাজন, ঠিক আছে, নিউক্লিয় বিভাজন। আর ফিশন বিক্রিয়া কোথায় তৈরি হয়? নিউক্লিয় পরমাণু বোমা, পরমাণু বোমা প্রস্তুতি বা
নিউক্লিয় চুল্লি, পরমাণু বোমা প্রস্তুতি, নিউক্লিয় চুল্লি, এই সমস্ত জায়গায় ফিশন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ফিউশন মানে সংযোজন। তোমরা জানো হাইড্রোজেন পরমাণু গুলি একসঙ্গে জুড়ে হিলিয়াম পরমাণুতে রূপান্তর হয়। ঠিক আছে, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এরা সমস্ত জুড়ে একসঙ্গে জুড়ে হিলিয়ামে রূপান্তরিত হয়। প্রচুর পরিমাণে শক্তি কিন্তু উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? এবং এই যে ফিউশন প্রক্রিয়ায় যে তাপ তৈরি হচ্ছে, সেই তাপটা বিকিরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু পৃথিবীতে আসছে, যেটাকে আমরা বলি ইএম রেডিয়েশন। ইএম রেডিয়েশন মানে কিছুই না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে সূর্যে তাপ তৈরি হচ্ছে, সূর্যে তাপ তৈরি হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায়। সেই তাপটা ইএম রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় বিকিরণের মাধ্যমে আমাদের পৃথিবীতে এসে কিন্তু পৌঁছাচ্ছে। বুঝতে পেরেছো? তো এটাও তাহলে তোমাদের একটু জানতে হবে। এবং এটা ঘটার জন্য প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। যত বেশি হবে ভালো। ঠিক আছে, 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, প্রচুর তাপমাত্রার প্রয়োজন, না হলে কিন্তু ফিশন বিক্রিয়া বা এই ফিউশন বিক্রিয়া কিন্তু ঘটবে না, সংযোজন বিক্রিয়া কিন্তু ঘটবে না। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। বলো, একটি 2 কেজি ভরের বস্তুতে 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? এরকম কিছু ছোটখাটো গাণিতিক প্রশ্ন কিন্তু আসতে পারে, যদিও এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নয়, কিন্তু এরকম টাইপের কোশ্চেন আছে। 2 কেজি ভরের বস্তুতে 5 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে ত্বরণ কত হবে? এটা জানার জন্য আমাদের নিউটনের সূত্র জানতে হবে। এবং এই কোশ্চেনটা তোমরা প্রথমে সলভ করার চেষ্টা করো, তারপর আমি বলেই দিচ্ছি কি হবে। এটার জন্য আমাদের লাগবে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের সেকেন্ড ল, এফ সমান সমান এম এ, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তো এখানে আমাদের নিউটনের সেকেন্ড ল বলা আছে, অপশন এ হবে সঠিক উত্তর। আমরা জানি ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন সমান সমান ফোর্স ডিভাইডেড বাই মাস। এখানে আমাদের ভর কত বলেছে? এখানে আমাদের ভর বলেছে 2 কিলোগ্রাম, এবং বল ফোর্সের ভ্যালু হচ্ছে 5 নিউটন। সবগুলো এসআই এককে আছে কিনা দেখে নেবে, বা সবগুলো সিজিএস এককে থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, তাহলে ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। বোঝা গেছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এটা পেয়ে থাকি। ঠিক আছে, তো নিউটনের গতিসূত্রগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, পরের অঙ্কটা তোমরা ট্রাই করো। একটি 60 ওয়াটের বাল্ব 220 ভোল্টে কত তড়িৎ প্রবাহ গ্রহণ করে? 60 ওয়াটের বাল্ব 220 ভোল্টে 220 ভোল্ট বিভব পার্থক্যে কত তড়িৎ প্রবাহ গ্রহণ করে? 60 ওয়াটের বাল্ব কত হবে বলো? সবার প্রথমে তোমাদের বাল্বের রোধ বার করতে হবে, রেজিস্ট্যান্সটা বার করতে হবে। ঠিক আছে, তো বাল্ব হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, তাই না? এটা হচ্ছে পাওয়ার,
আর এটা হচ্ছে ভোল্টেজ। আমরা জানি পাওয়ার সমান সমান ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা আমাদের আগে থেকে জানতে হবে, ঠিক আছে? এটাও তোমরা শিখে যাবে, অসুবিধার কিছু নেই। তাহলে রোধ সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি, ভি হচ্ছে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই পি হচ্ছে 60, কাটলো, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি এটা থাক, কাটাকুটি করব না, 220 ইন্টু 22 ডিভাইডেড বাই 6, এত ওহম রোধ। এবারে কারেন্ট মানে কি? আই সমান সমান ওহমের সূত্র ভি বাই আর, তাহলে ভি এর জায়গায় আমরা বসাবো 220 ভোল্ট, ডিভাইডেড বাই আমরা আর এর জায়গায় আমরা বসাবো 220 ইন্টু 22 ইন্টু 6, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 6 বাই 22, তো অ্যাপ্রক্সিমেটলি 2.7 অ্যাম্পিয়ার এরকম হবে, ঠিক আছে? 2.7 অ্যাম্পিয়ারের কাছাকাছি হবে, ঠিক আছে? 6 ডিভাইডেড বাই 22। হ্যাঁ, 0.272 এরকম কাছাকাছি হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে তোমার কি করতে হবে? প্রথমে তোমার বাল্বের রোধ বার করতে হবে, তারপরে রোধটা বেরিয়ে গেলে ওহমের সূত্র ব্যবহার করে, ওহমের সূত্র হচ্ছে ভি সমান সমান আই আর, এই ওহমের সূত্র ব্যবহার করে তোমাকে কারেন্ট বার করতে হবে, ঠিক আছে? অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কিন্তু এরকম টাইপসের অঙ্ক তোমাদের পড়তে হবে, এগুলো আমাদের কোশ্চেন আসে, এগুলো সাধারণত 2 মার্কসের ক্যাটাগরিতে আসতে পারে। নেক্সট হচ্ছে, কোন ভিটামিনটি সূর্যের আলো থেকে তৈরি হয়? কোন ভিটামিন সূর্যের আলো থেকে তৈরি হয়, বলো? খুব সহজ কোশ্চেন। কোন ভিটামিন সূর্যের আলোতে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি, তাই না? এটা আমরা প্রত্যেকে জানি। আমাদের যে চামড়া আছে, সেই চামড়ায় ভিটামিন ডি এর প্রভাবে সূর্যের আলোর প্রভাবে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত করে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস, অস্টিওম্যালেশিয়া এই জাতীয় রোগ আমরা দেখতে পাই। রিকেট এবং অস্টিওম্যালেশিয়া রোগ দেখতে পাই। আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। হাড় যত ক্যালসিয়াম শোষণ করবে তত শক্তিশালী হবে। এবং সূর্যের যে অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট বি, এই রশ্মিটা ইউভিবি আল্ট্রাভায়োলেট বি, এই রশ্মিটা তোমার ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। আল্ট্রাভায়োলেট বি রশ্মিটা ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। কোন গ্রহে সর্বোচ্চ উষ্ণতা পাওয়া যায়? আমাদের সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে, কোন গ্রহে সব থেকে, এই কোশ্চেনটাও আমি তোমাদের ইউটিউবে এর আগেও করিয়েছি, তোমরা যদি ক্লাস করে থাকো রেগুলার, এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছি। আমি তো যে কটা কোশ্চেন আজকে করেছি তার ম্যাক্সিমাম আগে কোনো না কোনো ইউটিউব ক্লাসে কিন্তু করিয়েছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো বলো, সূর্যের আলো থেকে আমরা কোন গ্রহে আমরা সব থেকে বেশি উষ্ণতা দেখতে পাই? কোন গ্রহে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ। তোমরা হয়তো অনেকে ভাবছো যে সূর্যের খুব কাছে থাকবে তাতেই বেশি উষ্ণতা হবে বুধ গ্রহ, কিন্তু বুধ গ্রহের থেকেও শুক্র গ্রহে বেশি টেম্পারেচার থাকে। এর কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, যার কারণে ওখানে গ্রিন হাউস এফেক্ট কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আধিক্যের কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাই গ্রিন হাউস গ্যাস, এবং এর তাপমাত্রা প্রায় 775 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে? এর যে ঘন বায়ুমণ্ডল, তার মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এ কি করে? এই সূর্যের বিকিরণকে আটকে দেয়, ঠিক আছে? সূর্যের বিকিরণকে আটকে দেয়, যার ফলে প্রচুর পরিমাণে
গ্রিন হাউস এফেক্ট এখানে আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আমরা চলে আসছি, কোন প্রাণীর রক্ত নীল রঙের? কোন প্রাণীর রক্ত নীল রঙের? বলো। গিরগিটি, অক্টোপাস, কুমির, ব্যাঙ। কোন প্রাণীর রক্ত নীল রঙের? কোন প্রাণীর রক্ত নীল রঙের? তো নীল রং কেন হবে? আমাদের রক্তের রং কি? আমাদের রক্তের রং হচ্ছে লাল। লাল কেন? লাল রক্ত, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন, তাই না? তো যাদের রক্ত নীল তাদের মধ্যে কি থাকবে? হিমোসায়ানিন। হিমোসায়ানিন, হিমোসায়ানিন থাকলে তাদের রক্ত হয়ে যায় নীল রঙের, ব্লু কালার, তাই না? তো এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছ, এদের মধ্যে অক্টোপাসের রক্ত নীল রঙের, কারণ অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন থাকে, যার মধ্যে বেসিক্যালি তামা, হ্যাঁ এই তো লেখা আছে, তামা ভিত্তিক একটা হিমোসায়ানিন। অপরদিকে আমাদের হিমোগ্লোবিন হচ্ছে কিন্তু লোহা ভিত্তিক। হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু লোহা থাকে, ঠিক আছে, রক্তের রং ওই জন্য লাল হয়। আর হিমোসায়ানিনের মধ্যে তামা থাকে, যার কারণে রক্তের রং নীল হয়। এটাও কিন্তু অক্সিজেন বহনে সক্ষম এবং নীল রঙের। এবং হিমোসায়ানিনটা হিমোগ্লোবিনের থেকেও বেশি কার্যকরী হবে কখন বলতো? যখন তোমার ঠান্ডা এবং নিম্ন অক্সিজেন যুক্ত পরিবেশ, মানে যে পরিবেশে অক্সিজেনের পরিমাণ যথেষ্ট কম, সেখানে আরো ভালোভাবে অক্সিজেন পরিবহনের জন্য হিমোসায়ানিন কিন্তু আরো বেশি কার্যকর হিমোগ্লোবিনের থেকে। ঠিক আছে, হিমোগ্লোবিন যেখানে অক্সিজেন বেশি, প্রচুর অক্সিজেন রয়েছে, এরকম পরিবেশে হিমোগ্লোবিন ভালো কাজ করে। যেখানে অক্সিজেন কম রয়েছে সেখানে হিমোসায়ানিন ভালো কাজ করে। ঠিক আছে, অক্টোপাস হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ে, এটা একটা শিকারী প্রাণী। ঠিক আছে, বুঝতে পেরেছো? তবে কম অক্সিজেন যুক্ত পরিবেশে বেশি কার্যকর, আর বেশি অক্সিজেন থাকলে সেখানে হিমোগ্লোবিন ভালো কাজ করবে। ওকে, যার যেটা দরকার তার মধ্যে সেটাই কিন্তু আছে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কি? খুবই সহজ একটা কোশ্চেন, আমি তো বলবো খুব সহজ কোশ্চেন। তড়িৎ প্রবাহের একক কোনটা হবে? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি। ওহম মানে এরকম চিহ্ন দিয়ে করি, এটা হচ্ছে রোধের একক, রোধ। ভোল্টকে আমরা ভি দিয়ে বোঝাই, এটা বিভব। বিভব পার্থক্য। ওয়াটকে আমরা ডাব্লু দিয়ে বোঝাই, এটা মানে হচ্ছে ক্ষমতা। বুঝতে পেরেছো? তো মনে রাখবে তাহলে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে চার্জ এবং সময়ের উপর নির্ভরশীল, তার মানে কারেন্ট। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে চার্জ, আধানের প্রবাহ ডিভাইডেড বাই টাইম, তাই না? আর 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ডে প্রবাহিত হয়। 1 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ডে প্রবাহিত হয়, এই কারণে একে বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মনে থাকবে 1 কুলম্ব পার 1 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, বলো কোন ধাতুটি দাহ্য? কোন ধাতুটি দাহ্য?
আর সহজে জ্বলে বা সহজে জ্বলতে পারে। কোন ধাতুটি দাহ্য, সহজে জ্বলে? বলো। তো এখানে দেখো, সোনা বা রূপা প্রথম যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলো কিন্তু দাহ্য সহজে নয়। ঠিক আছে, এই ধাতুগুলো কিন্তু সহজে দাহ্য নয়, কারণ এগুলো কিন্তু খুব নিষ্ক্রিয় ধাতু। এগুলো দিয়ে কি হয়, গহনা তৈরি হয়। তো তোমরা নিশ্চয়ই দেখেছো গহনা কিন্তু সহজে বিক্রিয়া করে না বা সহজে কিন্তু ক্ষয়ে যায় না। অপরদিকে সোডিয়াম হচ্ছে খুবই তীব্র একটা ধাতু, যেটা জল বা জলীয় বাষ্পের সংস্পর্শে জ্বলে ওঠে। জলীয় বাষ্পের সংস্পর্শে কিন্তু জ্বলে ওঠে। তো সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটা ধাতু, অতি সক্রিয় ধাতু, এবং সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। এটা জল বা বাতাসের সংস্পর্শে এলে দ্রুত প্রতিক্রিয়া করে জ্বলে ওঠে। এই জন্য একে তেলের নিচে সংরক্ষণ করা হয়। সোডিয়ামকে তেল, বিশেষ করে কেরোসিন তেলের নিচে সোডিয়ামকে রাখা হয়, কারণ এটা যদি নর্মাল বাতাসে রাখি, বাতাসের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পে উত্তপ্ত হয়ে আগুন তৈরি করে, বা জলে দিলে তো কথাই নেই, জলে দিলে সাথে সাথে বিক্রিয়া করবে। এই জন্য কেরোসিন তেলের নিচে সোডিয়ামকে সংরক্ষণ করা হয়, এবং এটা পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এর অন্তর্গত। গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতু, একটু আগেই বলা হয়েছে তাই না। গ্রুপ 1, গ্রুপ 1 মানে হচ্ছে ক্ষার ধাতু, তাই না। ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসছি আমরা। পরের কোশ্চেন বলো, কোন গ্যাস জলীয় বাষ্পের সঙ্গে সহজে মিশে যায় এবং তার পরিবাহী ক্ষমতা বাড়ায়? জলীয় বাষ্পের সঙ্গে মিশে তার পরিবহন ক্ষমতা বাড়ায় বা পরিবাহী ক্ষমতা বা দাহ্যতা, ঠিক আছে, তাপ পরিবাহিতা বাড়ায়। ঠিক আছে, কোন গ্যাস সহজে জলীয় বাষ্পের সঙ্গে মিশে তার পরিবাহিতাকে বৃদ্ধি করে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন হচ্ছে খুবই হালকা একটা গ্যাস, সব থেকে হালকা মৌল, তোমাদের আগেই বলা হয়েছে, একটু আগেই তোমাদের দেখিয়েছি যে হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা একটা মৌল, লিথিয়াম সব থেকে হালকা ধাতু, আর হিলিয়াম সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তো হাইড্রোজেন এটা জ্বলতে পারে, এবং তোমরা জানো যে বিভিন্ন সিএনজিতে বিভিন্ন অনুপাতে হাইড্রোজেন গ্যাস কিন্তু মেশানো থাকে। হাইড্রোজেনের খুবই বেশি। ঠিক আছে, এটা তাপ পরিবাহিতা বাড়াতে পারে এবং ভবিষ্যতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। লিকুইড হাইড্রোজেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিন্তু জলীয় বাষ্পের সঙ্গে যেটা কিন্তু ভবিষ্যতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, হাইড্রোজেন ফুয়েল যেটাকে বলে। কারণ হাইড্রোজেনকে জ্বালালে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়, তাপন মূল্য অনেক বেশি। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে জল পরিবহনে গাছের কোন প্রক্রিয়াটি সাহায্য করে? দহন, সংজ্ঞাকিকতা বা কৈশিকতা, আঠালোতা, নাকি বাষ্পীভবন? কোন প্রক্রিয়ার মাধ্যমে গাছের জাইলেম কলার মধ্য দিয়ে জল নিচের থেকে উপরে ওঠে? জাইলেম কলা হচ্ছে সরু সরু অনেকগুলো নালী থাকে, সরু সরু অনেকগুলো নালী, যেখান দিয়ে কিন্তু জল ওপরের দিকে ওঠে। ঠিক আছে, জল ওপরের দিকে ওঠে। তো কোন প্রক্রিয়ার মাধ্যমে জল বিপরীত দিকে, অভিকর্ষের বিপরীত দিকে উঠতে থাকে নলের মধ্য দিয়ে আপনা আপনি? কোন পদ্ধতিতে ওঠে? সঠিক উত্তর হচ্ছে
কৈশিকতা ধর্মের জন্য, ঠিক আছে। জাইলেম টিস্যুর মাধ্যমে জল পরিবহন হয়, ঠিক আছে, এর জন্য একসঙ্গে থেকে নিচের থেকে উপরে ওঠে। এই ক্যাপিলারি অ্যাকশন মানে হচ্ছে কৈশিকতা। আর প্লাস এই প্রক্রিয়ার জন্য সূর্যের তাপ এই সমস্ত কিছু প্রয়োজন, ঠিক আছে। গাছের বাষ্পীভবন না হলে চাপ সৃষ্টি হবে না, কৈশিকতা হবে না, অনেক রকম বিষয় রয়েছে। এবারে বলো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি 5 মিটার রোধের 5 মিটার দীর্ঘ তারের রোধ 10 ওহম, তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি রোধ কত হবে? তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় রোধ কত হবে? এখানে একটা জিনিস আমি শুধু একটু বলে দিই অঙ্কটা সহজ করার জন্য। প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকবে। প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকবে। তো ভাবো ভাবো রোধের ফর্মুলা কি? রোধ এর ফর্মুলা কি? ধরো এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এই তারের রোধ কত? রোধ রো ইন্টু এল বাই এ, তাই না? এবার তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে আর সমান সমান রো ইন্টু 12 বাই এ হবে, প্রস্থচ্ছেদ একই আছে। তাহলে রোধ যদি আগে 10 ওহম হয়ে থাকে তাহলে এখন কত হবে? 20 ওহম, অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাই না? জেনারেল ফর্মুলা। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের 20 ওহম, সঠিক উত্তর হচ্ছে আমাদের 20 ওহম। ক্লিয়ার? 20 ওহম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলো, একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়ে মাটিতে পৌঁছানোর পূর্বে ওই বস্তুর বেগ কত হবে? তার মানে একটা বস্তু এখান থেকে পড়ছে, ঠিক আছে, এখান থেকে পড়ছে, এবারে ঠিক মাটিতে পৌঁছানোর পূর্বে তার বেগটা কত হবে? মাটিতে পৌঁছানোর পূর্বে তার বেগ কত হবে? এখানে যখন শুরু হচ্ছে তখন তার বেগ ছিল 0, এবার পড়তে শুরু করেছে, মাটিতে পৌঁছানোর পূর্ব মুহূর্তে তার বেগ কত হবে বলো? 10 মিটার প্রতি সেকেন্ড, 14 মিটার প্রতি সেকেন্ড, 20 মিটার প্রতি সেকেন্ড, নাকি এ? সঠিক উত্তর হচ্ছে, ও দুটো আছে তাই না, 14 মিটার প্রতি সেকেন্ড দেওয়া আছে, এটা 24 করে দাও, 24 মিটার করে দাও। তো দুটো একই অপশন হয়ে গেছে। তো দেখো কি কোন ফর্মুলা দিয়ে করতে হবে, কোন ফর্মুলা দিয়ে করতে হবে যে মাটিতে পৌঁছানোর পূর্বে তার বেগ কত হবে? আমাদের কাছে চারটে গতির ফর্মুলা আছে, ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা তোমার ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই ফর্মুলা। এখানে আমাদের এই ফর্মুলাটা নিয়ে যদি আমরা কাজ করি, যে এখানে যখন পড়ছে ইউ এর ভ্যালু 0, ভি মানে অন্তিম বেগ আমাদের বার করতে হবে, ত্বরণ মানে হচ্ছে এখানে তো তলার দিকে পড়ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে পড়ছে, আর এস সরণ মানে হচ্ছে আমাদের কত? 10 মিটার। তাহলে এখানে যদি আমরা পড়ি
লিখি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10, তাই না? তাহলে 98 দোকানে কত হচ্ছে? 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 কে 19, 196, তাহলে ভি স্কোয়ার, তাহলে ভি এর ভ্যালু কত? 14, 4 4 16, 4 কে 4, 4 দুগুণে 18 কে 9, 1 1, ঠিক আছে। তাহলে ভি ভ্যালু হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, কোন মৌলটি, নেক্সট হচ্ছে বলো কোন মৌলটি সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ? কোন মৌলটি সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম নাকি ক্যালসিয়াম? কোন মৌলটি ইলেকট্রোপজিটিভ? ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় আসে যে ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটি? সব থেকে ইলেকট্রোনেগেটিভ, সব থেকে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক, তো এখানে ছেলেপিলে চোখ বুজে উত্তর করে দেয় সেটা হচ্ছে ফ্লোরিন। আর যদি আসে সব থেকে তড়িৎ ধনাত্মক, সব থেকে তড়িৎ ধনাত্মক কে? তড়িৎ ঋণাত্মক তো ফ্লোরিন, সব থেকে তড়িৎ ধনাত্মক কে? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে পটাশিয়াম হবে। ঠিক আছে, পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু এবং অত্যন্ত ইলেকট্রোপজিটিভ, সোডিয়ামের নিচেই থাকে। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা ইলেকট্রন দান করে আয়নে পরিণত হতে পারে সহজে। কারণ এদের আয়নিক ব্যাস খুব বড়, এরা পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থিত। এর সব থেকে ইলেকট্রোপজিটিভ হচ্ছে তাহলে পটাশিয়াম, আর সব থেকে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে তোমার ফ্লোরিন। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন বলো, কোন পাখি ডিম না পেড়ে সরাসরি বাচ্চা দেয়? পাখিরা সাধারণত ডিম পাড়ে, কিন্তু এখানে কোন পাখি ডিম না পেড়ে সরাসরি বাচ্চা দেয়? সরি, কোশ্চেনটা বোধহয় একটুখানি গন্ডগোল হয়েছে। আহা, কোশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে, কোশ্চেনটা এটা ছিল না, এটা ভুল তোলা হয়েছে। মানে স্তন্যপায়ী, স্তন্যপায়ী পাখি যে ডিম পাড়ে, কোন স্তন্যপায়ী পাখি ডিম পাড়ে, এটাই ছিল কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে এমন একটা স্তন্যপায়ী পাখি যেটা তোমার ডিম পাড়ে, কিন্তু স্তন্যপায়ী, আবার ডিম পাড়ার পাশাপাশি এরা কিন্তু এরা কিন্তু সন্তানকে আবার দুধ খাওয়ায়, স্তন্যপান করে, স্তন্যপায়ী মানে স্তন্যপান করায়, আবার এরা হচ্ছে ডিম পাড়ে। এটা একটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, এরা জলে এবং স্থলে বাস করতে পারে, এরা অস্ট্রেলিয়ার একটা প্রজাতি। এদের দুধের জন্য কোনো স্তন্য থাকে না, এদের ত্বকের মাধ্যমে দুধ বের হয়, ত্বক দিয়ে, শরীরের ত্বক দিয়ে দুধ বের হয় এবং বাচ্চারা খায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এই কোশ্চেনটা তুলতে আমার একটু ভুল হয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। সূর্যের আলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে কোন তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হয়? আমরা জানি সূর্য থেকে অনেক রকমের আলো বের হয়, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, এক্স রে, গামা রে, অতি অবলোহিত, অতি বেগুনি, সবকিছুই সূর্য থেকে নির্গত হয়। তো কথা হচ্ছে এই যে সূর্যের থেকে নির্গত আলোগুলির মধ্যে সব থেকে বেশি কোন তরঙ্গ দৈর্ঘ্য হয়? লাল, সবুজ, হলুদ নাকি নীল?
বলো। সঠিক উত্তর হচ্ছে হলুদ। সূর্য থেকে যত রং বের হয় তার মধ্যে ম্যাক্সিমাম আলো হচ্ছে হলুদ রঙের পড়ে। হলুদের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 580 ন্যানোমিটারের কাছাকাছি, বা 580 ন্যানোমিটার বা 5800 অ্যামস্ট্রং এর মধ্যে পড়ছে, এবং প্রধান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে হলুদ। ঠিক আছে, সূর্যের আলো চোখে সহজে দেখা যায় এবং এটা দৃশ্যমান আলোর কেন্দ্র। বর্ণালীতে মোটামুটি সব ধরনের রং আমরা থাকে। সূর্যের আলোর যদি বর্ণালী দেখি, সেখানে তো বেনিয়া সহকলা, ভিবজিওর সব রং থাকে, ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর। কিন্তু সূর্য থেকে ম্যাক্সিমাম আলো আসে হলুদ। এদের পরিমাণ বা এদের পরিমাণ কম, সবাই থাকে, কিন্তু হলুদের পরিমাণটা সব থেকে বেশি থাকে। বুঝতে পেরেছো? 5800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কিন্তু বেশি থাকে। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে আসছি। বলো, কঙ্কালের মধ্যে সব থেকে শক্তিশালী হাড় কোনটা? মানুষের যে কঙ্কাল তন্ত্র রয়েছে, সেই কঙ্কাল তন্ত্রে সব থেকে শক্তিশালী বা সব থেকে শক্ত হাড় কোনটি? কোন হাড় সব থেকে শক্তিশালী? এটাও খুব সহজ কোশ্চেন, তাই না? তো কোন হাড়টা হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর হচ্ছে উরুর হাড়। উরুর হাড়ের নাম কি? ফিমার। উরুর হাড়ের নাম হচ্ছে ফিমার। এই হাড়টা যেটা আমাদের কোমর থেকে, পেলভিক থেকে হাঁটু পর্যন্ত থাকে, পেলভিক জয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত, উরুর হাড় বা ফিমার হচ্ছে আমাদের দেহের দীর্ঘতম এবং শক্তিশালী হাড়। এটা পুরো পায়ের ওজন ধরে রাখে এবং দেহকে সাপোর্ট দেয়। ঠিক আছে, ফিমার হিপ এবং নি জয়েন্টের সাথে যুক্ত থাকে। এটা মানুষের ঠিক আছে, হাড়টি শক্তিশালী, খুবই শক্তিশালী, মানুষের শরীরের সব থেকে শক্ত এবং সব থেকে বড় হাড়। তো দেখতেই পাচ্ছ কেমন ধরনের কোশ্চেন তোমাদের এনএম জিএনএম পরীক্ষায় আসছে। এই কোশ্চেন হয়তো তোমরা কিছু কিছু পারছো, কিছু কিছু পারছো না। তো এগুলো আমাদের জানতে হবে ভালো করে, তার জন্য ফাউন্ডেশন ব্যাচ পড়তে হবে। তো এনএম জিএনএম এর ফাউন্ডেশন ব্যাচ 2025 যেটা কিন্তু শুরু হয়েছে, প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা দেখতে পাবে, বিষয় ভিত্তিক মক টেস্ট দেখতে পাবে। প্রত্যেকটা ক্লাস যারা নেবেন, যে স্যারেরা, আমি বেসিক্যালি লাইফ সায়েন্সের পার্টটা নেব, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে যেখান থেকে, এবং লাইভ ক্লাস তোমরা তো পাবেই, তার সাথে লাইভের সাথে রেকর্ডেড ক্লাসও পাবে। কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। আর বাকি যে ব্যাচগুলো আমাদের চলছে সেগুলো তোমরা জানো অলরেডি। এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ রানিং, যারা এসএসসি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ চলছে। এখানে টোটাল সায়েন্সটাই আমি কভার করাচ্ছি, আমি নিজেই করাচ্ছি। ফাউন্ডেশন ব্যাচেও তাই, টোটাল সায়েন্সটাই আমি করাচ্ছি। এখানে মোটামুটি সমস্ত ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল সমস্ত ব্যাচের জন্য একটা কমন কোর্স এখানে করানো হচ্ছে। তাছাড়াও আরো যে সমস্ত ব্যাচ চলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তড়িৎ বর্তনীর কাজ কি? তড়িৎ বর্তনী যেটা, তড়িৎ বর্তনীর অ্যাকচুয়ালি কাজটা কি? তড়িৎ শক্তি, তাপ উৎপন্ন করা, তড়িৎ শক্তি সঞ্চালন করা, যান্ত্রিক শক্তি সংরক্ষণ করা, আলো সৃষ্টি করা। তড়িৎ বর্তনীর মূল কাজটা কি বলো? তড়িৎ বর্তনীর মূল কাজটা কি? তড়িৎ বর্তনী মানে কি থাকে সেখানে? তড়িৎ বর্তনী মানে সেখানে হয়তো একটা ব্যাটারি থাকবে, সেখানে হয়তো একটা তোমার রোধ থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ব্যাটারি থাকবে, তাই না? একটা ব্যাটারি থাকবে, তড়িৎ চালক বলেন। এই তড়িৎ বর্তনী মানে টোটালটাকে আমরা বর্তনী বলি। তাপ তৈরি করা, তড়িৎ শক্তির সঞ্চালন করা, যান্ত্রিক শক্তি সংরক্ষণ করা, নাকি আলো সৃষ্টি করা? তড়িৎ বর্তনীর কাজ কি? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ শক্তির সঞ্চালন করা। তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে কি ঘটে? তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু চলে। বুঝতে পেরেছো? তড়িৎ প্রবাহ চলতে থাকে। তো তড়িৎ শক্তির সঞ্চালন করাই হচ্ছে তড়িৎ বর্তনীর প্রধান কাজ। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে তড়িৎ বর্তনী কি?
তড়িৎ বর্তনী হচ্ছে একটি পথ বা একটি রাস্তা যেটা তড়িৎ প্রবাহ ঘটায়। এটা ব্যাটারি এবং উপভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে। এতে বর্তনীতে প্রতিরোধ থাকতে পারে, কন্ডাক্টর থাকতে পারে, উৎস বা ব্যাটারি থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন যন্ত্রপাতি চালাতে মূল কথা তড়িৎ শক্তির সঞ্চালন ঘটাতে কিন্তু সাহায্য করে। ওকে ওকে, পরের কোশ্চেন দেখো, কোন প্রাণীর শ্বাস চামড়ার মাধ্যমে হয়, চর্মের মাধ্যমে বা চামড়ার মাধ্যমে হয়? কোন প্রাণীর শ্বাস চামড়ার মাধ্যমে হয়? কুমির, ব্যাঙ, হাঙর নাকি পেঙ্গুইন? কোন প্রাণীর শ্বাস চামড়ার মাধ্যমে হয়? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। ব্যাঙের দেহত্বক, সে দেহত্বকের মাধ্যমে ব্যাঙ কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, দেহত্বকের মাধ্যমে। বুঝতে পেরেছো? তো সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। তাহলে ব্যাঙ তার চর্মের মাধ্যমে শ্বাস নেয়। এটা উভচর প্রাণী, জল এবং স্থলে থাকতে পারে। চামড়ার কোষগুলির গ্যাস বিনিময় হয়, ছিদ্রযুক্ত এবং শুষ্ক, ঠিক আছে, ইত্যাদি থাকে। আর যখন শ্বাসকষ্ট হয় তখন ফুসফুসও কাজ করতে পারে অনেক সময়। পরের কোশ্চেন আসি, কোন ধাতু উত্তপ্ত হলে রং পরিবর্তন হয়? কোন ধাতু বেশি এক এক রকম তাপমাত্রায় এক এক রকম রঙের আলো নির্গত করে? ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন রঙের আলো নির্গত করে কোন ধাতু? লোহা, তামা, রূপা নাকি অ্যালুমিনিয়াম? কোন ধাতু উত্তপ্ত হলে রং পরিবর্তন হয়? কোন ধাতু উত্তপ্ত হলে রং পরিবর্তন হয়? সঠিক উত্তর হচ্ছে লোহা। লোহাকে যখন গরম করা হয় দেখবে লোহা প্রথমে লাল রঙের হয়ে যায়, বেশি গরম করলে দেখবে লাল, টেম্পারেচার যত বাড়তে থাকবে লাল রং থেকে আস্তে আস্তে সাদা রঙে রূপান্তরিত হয় লোহা। ঠিক আছে, তো ভিন্ন ভিন্ন উষ্ণতায় ভিন্ন ভিন্ন রং কিন্তু লোহা থেকে বের হয়। প্রথমে লাল আলো বের হয় অত্যন্ত উত্তপ্ত হলে, তারপরে সাদা আলো বের হয়। ঠিক আছে, লোহা উত্তপ্ত হলে লাল থেকে সাদা রঙে পরিবর্তিত হয়। এটি একটি ধাতুর তাপীয় বৈশিষ্ট্য। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় পড়ে না কিন্তু ভিন্ন রঙের আলো নির্গত করে। বুঝতে পেরেছো? লোহার গলনাঙ্ক কত? প্রায় 1538 ডিগ্রি সেলসিয়াস। 1538 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, লোহার গলনাঙ্ক। ওকে, পরের কোশ্চেনে আসছি, বলো একটি বস্তু 5 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে শুরু করে এবং প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে ত্বরণ পায়, তাহলে 3 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? আমরা যে এর আগে বেগের সূত্রগুলো বলেছি সেই সূত্রগুলো তোমরা কাজে লাগাও। ঠিক আছে, সূত্রগুলো ছিল কি কি? ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 এএস। এই ফর্মুলাগুলো তোমরা কাজে লাগাও। ফার্স্টে দেখো আমাদের অঙ্কে কি কি বলা হয়েছে। আমাদের অঙ্কে বলা হয়েছে বস্তুর বেগ, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে বস্তু চলছে, টাইম হচ্ছে 2 সেকেন্ড সময় ধরে চলছে, না 3 সেকেন্ড পরে, সরি 3 সেকেন্ড পরে। আর ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলতে শুরু করে মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে বলি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে ভি এর ভ্যালুটা কত? কোন ফর্মুলায় বসালে এখানে হবে ভাবো। ইউ জানি, টি জানি, এ জানি, ভি জানি। তাহলে ইউ জানি, এ জানি, টি জানি, তাহলে ভি বার করতে হবে। তাহলে প্রথম ফর্মুলা ভি সমান সমান ইউ প্লাস এটি, 5 প্লাস এর ভ্যালু হচ্ছে 3 আর সময় হচ্ছে, সরি এর ভ্যালু 3 নয়, এর ভ্যালু 2, এর ভ্যালু 2 আর সময় হচ্ছে 3। তাহলে 2 ইন্টু সময় 3 গুণ করে দিলাম, তাহলে 5 প্লাস 6, তাহলে হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো বেগ কত হবে? অপশন সি। এখানেও ডবল কোশ্চেন পড়ে গেছে, এটা 10 করে দাও, 11 মিটার পার সেকেন্ড হবে, তাই না? ওকে,
ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। বলো, একটি বস্তু 500 হার্টজ ফ্রিকোয়েন্সির এসি বর্তনীতে 0.02 সেকেন্ড সময়ে কটা চক্র সম্পন্ন হয়? পাঁচশো হার্টজ কম্পাঙ্কের একটা এসি কারেন্ট, 500 হার্টজ কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে 50টি পূর্ণ চক্র সম্পন্ন হয়। ঠিক আছে, 50 হার্টজ কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে 50টি পূর্ণ চক্র সম্পন্ন হয়। 50 হার্টজ মানে 50টি পূর্ণ চক্র 1 সেকেন্ডে। সেক্ষেত্রে তাহলে আমি যদি বলি যে 0.02 সেকেন্ডে কটি পূর্ণ চক্র, তাহলে 50 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1, তো এখানে 100 করে নাও, পয়েন্ট তুলে দাও, তাহলে 2 কাটো, 50 দুগুণে 100, তাহলে 1। সো অপশন এ হবে, একটি পূর্ণচক্র সম্পন্ন হচ্ছে। বোঝা গেছে? 0.02 সেকেন্ডে একটি পূর্ণচক্র সম্পন্ন হচ্ছে, মানে এক একটা পূর্ণচক্র 0.02 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক তোমাদের জন্য। বলো, একটি গ্যাসের প্রাথমিক আয়তন 4 লিটার এবং তাপমাত্রা 300 কেলভিন। তাপমাত্রা 600 কেলভিন করা হলে চাপ অপরিবর্তিত থাকলে গ্যাসের নতুন আয়তন কত হবে? তাপমাত্রা কনস্ট্যান্ট, তাই না? এই চাপ কনস্ট্যান্ট, চাপ ধ্রুবক। চাপ ধ্রুবক, তো সেক্ষেত্রে এটা কোন সূত্র হবে? এটা হবে চার্লসের সূত্র। চাপ ধ্রুবক মানে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে তোমার চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা হচ্ছে V1 বাই T1 সমান সমান V2 বাই T2। তোমরা যখন পড়বে, তোমরা থিওরি ক্লাসে তোমরা এইগুলো ডিটেলসে বুঝতে পারবে যে চার্লসের সূত্রটা কিভাবে এলো, বা ক্লাস 10এও তোমরা পড়েছো যদি তোমাদের মনে থাকে যে চার্লসের সূত্রটা কিভাবে এলো। তো সেক্ষেত্রে প্রাথমিক আয়তন প্রাথমিক উষ্ণতা, অন্তিম আয়তন অন্তিম উষ্ণতা। আমাদের বার করতে হবে নূতন আয়তন মানে অন্তিম আয়তন, V2টা বার করতে হবে। তাহলে V2 মানে আমরা দেখতে পাচ্ছি V1 বাই T1 ইন্টু T2। তো প্রাথমিক আয়তন কত ছিল? প্রাথমিক আয়তন ছিল 4 লিটার। প্রাথমিক তাপমাত্রা কত ছিল? 300 কেলভিন ইন্টু অন্তিম তাপমাত্রা কত? 600 কেলভিন। তাহলে কেলভিন কেলভিন কাটলো, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8 লিটার পড়ে থাকলো। তাহলে গ্যাসের আয়তন কত হবে? সঠিক উত্তর হচ্ছে 8 লিটার, তাই না? 8 লিটার হচ্ছে গ্যাসের আয়তন। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসছি। বলো দেখি যে তার নিজের শরীরের অংশ, কোন প্রাণী তার নিজের শরীরের অংশ পুনরায় তৈরি করতে পারে, যেটাকে বলে পুনরুৎপাদন। পুনরুৎপাদন বা এটাকে বলা হয় রিজেনারেশন। এটাকে বলা হয় রিজেনারেশন বা পুনরুৎপাদন। কোন প্রাণী তার শরীরের অংশকে পুনরায় উৎপন্ন করতে পারে? সঠিক উত্তর কোনটা হবে? ব্যাঙ, হাইড্রা, তিমি, হাঙর। কোন প্রাণীর শরীরের অংশ পুনরায় উৎপন্ন করতে পারে? তার শরীরের অংশ পুনরায় উৎপন্ন করতে পারে, বলো কত হবে? কোনটা হবে? সেখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রা। হাইড্রার মধ্যে এই ক্ষমতা রয়েছে। ঠিক আছে, হাইড্রা মিষ্টি জলের প্রাণী এবং হাইড্রা নিজের পুনরুৎপাদন ঘটাতে পারে, রিজেনারেশন করতে পারে। তো এরকম কোশ্চেন রয়েছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষায়। ঠিক আছে,
তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়ার জন্য ফাউন্ডেশন ভালো করে থিওরি পড়তে হবে। সে তুমি এখানে পড়তে পারো বা তোমার নিজের মতো যদি পড়তে পারো ওয়েল এন্ড গুড, নো প্রবলেম। কোশ্চেনটা আমি তোমাদের দেখালাম যে কেমন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। কিছু গাণিতিক প্রশ্ন আসবে, কিছু কঠিন থিওরি আসবে, কিছু সহজ থিওরিক প্রশ্ন আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট যদি আবার ইউটিউবে আমি ক্লাস নিই এনএম জিএনএম এর উপরে, তাহলে আবার দেখা হবে। আজকে এই অবধি থাকছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে।